আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো এবং আমার কথা শোনা যাচ্ছে। আশা করি ভালো আছো। ইয়েস, আমরা আজকের ক্লাসে যা পড়ব, তোমরা জানো প্রিপোজিশন নিয়ে আজ আমরা পড়াশোনা করব। প্রিপোজিশনের পার্ট 2, আমরা পার্ট 1 পড়েছিলাম আগে। বেসিক্যালি প্রিপোজিশন এখানে মানে ক্লাস না নিলেও আমি পারতাম, বাট আমার প্রিপোজিশন নিয়ে ক্লাস নেওয়ার একবারে বেসিক পারপাস হলো দুটা ক্লাস নিচ্ছি, তোমরা জানো। কারণ প্রিপোজিশন টপিকটা ছাড়া আমরা আমাদের ইংলিশ শেখার কোনো ফেজেই ভালো করতে পারবো না যদি আমরা প্রিপোজিশনটাকে অ্যাভয়েড করি। সেটা আমাদের একাডেমিক অ্যাডমিশন, চাকরি বাকরি, ইভেন আইএলটিএস পরীক্ষার জন্য প্রিপোজিশন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ প্রিপোজিশন আমরা খুব ভুল করে থাকি। ওকে, ফলে আজকের আমাদের প্রিপোজিশনের সেকেন্ড ক্লাস, এবং আমি তোমাদের আগেও বলেছিলাম প্রিপোজিশনের এই শিট তৈরি করতে আমার খুব ভালো কষ্ট করতে হয়েছে এবং করেছি, যেন আমার এই এক প্রিপোজিশনের শিট দিয়েই তোমার প্রিপোজিশনের শেখার যেই জার্নিটা সেটা শেষ হয়ে যায়। আমি চেষ্টা করেছি আমার মতো করে অনেক বইয়ের, অনেক ডিকশনারির সহায়তায় আমি একটা কমপ্লিট মুড দাঁড় করাতে চেয়েছি এই শিটে, যেটা তুমি হয়তো কোনো বইতে আলাদা করে এইভাবে পাবে না। ওকে, তাহলে আজকের ক্লাসের শুরুতে আমি একটা কোট লিখেছি। এই মানুষটাকে হয়তো তোমরা কেউ কেউ চেনো, মাওলানা তারিক জামিল, পাকিস্তানি। উনি 4টি বিষয়ে লজ্জা পাবেন না বলেছিলেন ওনার একটা লেকচারে। পুরাতন জামা কাপড়, মানে আমার আপনার তোমার পুরাতন জামা কাপড়কে নিয়ে আমরা লজ্জা পাই বেসিকলি, মানে যখন পরি। এটা ঠিক না, মানে এটা যদি একবার টর্ন না হয়ে যায়, এটা যদি পরার মতো অবস্থা না হয়, আমার লজ্জা পাবো কেন? পুরাতন তাতে অসুবিধা কি? ইভেন ঈদের দিনে তো পুরাতন জামা কাপড় পরতে নিষেধ নাই। ঈদের দিনের বিষয়টা আমরা যারা মুসলিম আমরা বলি, মানে সবচেয়ে সুন্দর জামাটা সেটা আমার অধীনে যা আছে, আমার কাছে যেই জামা কাপড়টা সবচেয়ে সুন্দর ওটা আমি পরিধান করবো, মানে এটা আমাদের নতুন কিনতে হবে। বয়স্ক বাবা মা ওনারা কিন্তু পুরাতন হয়ে গেছেন পৃথিবীতে, ওনারা কিন্তু খুব দামি জিনিস। দরিদ্র বন্ধু, যে বন্ধুটা দরিদ্র আমরা তাকে স্বাভাবিকভাবে এড়িয়ে যাই। আমরা দরিদ্র হলে আমাদেরকেও যে কেউ এড়িয়ে যাবে, বাট আমরা ফিল করতে হবে দরিদ্র বন্ধু এড়িয়ে যাওয়া ঠিক না। লাস্ট, সাধারণ জীবনযাপন। আমরা অনেক ভালো মানুষকে দেখব, তারা এক শার্টে পুরো জীবন কাটিয়েছেন, তারা এক ড্রেসে 15-20 বছর ধরে চলছেন। কেমন? এবং মানুষ এই 4টা বিষয় লজ্জা পাবেন না, অথচ আমরা এই 4টা বিষয় খুব খুব লজ্জা পাই। পুরনো জামা কাপড়ে লজ্জা পাই, সাধারণ জীবনযাপনে খুব লজ্জা পাই, দরিদ্র বন্ধুরে খুব লজ্জা পাই, বয়স্ক বাবা মারও লজ্জা পাই, যেটা মোটেও ঠিক না। আমরা মনে হয় পড়াশোনায় যাই, আমি খুব লম্বা করবো না ক্লাস, কারণ এটা অনেকটা সেলফ এক্সপ্লেনেটরি ক্লাস। তারপর আমি গাইডলাইনটা দিব যেন সবার পিডিএফটা পড়তে সহজ হয়। কামিং ব্যাক, আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম এরপর থেকে শুরু করছি। প্রিপোজিশন উইথ কনসিস্ট। কনসিস্ট শব্দটা দিয়ে দুটা প্রিপোজিশন বসতে পারে, তোমরা জেনে থাকবা। কনসিস্টের সাথে উইথ বসতে পারে, কনসিস্টের সাথে অফ বসতে পারে, ইন বসতে পারে ভাই। তো বাক্যগুলো খুব ভালো করে পড়বা। আমি তোমাদের আবারও বলছি, কনফিডেন্টলি বলছি, আমি যে সেন্টেন্সগুলো তোমাদেরকে দিচ্ছি এই সেন্টেন্সগুলো খুব ইম্পর্টেন্ট, এবং সেন্টেন্সগুলোই দেখবা তুমি প্রিভিয়াস কোশ্চেন সমাধান করতে আসলে এসছে। কেমন? দেখো, হ্যাপিনেস কনসিস্টস ইন সিম্পলিসিটি, মানে সুখ নিহিত আছে কোথায়? সরলতায়। ওই যে আগের কথা তার মতো করে, তাহলে কনসিস্ট ইন মানে কোনো কিছু কোথাও থাকা, তাহলে সুখ আছে কোথায়? সরলতায়। আমার ফ্যামিলি কনসিস্ট অফ 7 মেম্বার্স। কনসিস্ট অফ মানে গঠিত হওয়া, তার মানে কনসিস্ট ইন মানে হলো নিহিত থাকা, সরলতায় নিহিত আছে সুখ, এবং আমাদের পরিবারটা গঠিত হয়েছে কয় সদস্য দ্বারা? 7 সদস্যের দ্বারা। ওকে ভাই, কনসিস্ট ডান। এরপরে আসো, প্রিপোজিশন কম্পেয়ারের সাথে দুটা প্রিপোজিশন বসে, আমরা জানি আমাদের এই যে অ্যাডমিশন, চাকরি বাকরি সব যা লাগে, কম্পেয়ারের সাথে দুটা প্রিপোজিশন বসে। কম্পেয়ারের সাথে উইথ বসে এবং টু বসে। সমজাতীয় জিনিসের সাথে তুলনা বোঝাতে আমরা উইথ লিখি, যেমন দেখো নজরুল ইজ কম্পেয়ার্ড উইথ লর্ড বাইরন। নজরুল এবং বাইরন দুজন কিন্তু ব্যক্তি, ফলে সমান সমান আমরা উইথ লিখতে পারবো। নজরুলের তুলনা করা হয় ব্যক্তির সাথে, মানে লর্ড বাইরনের সাথে। অন্যদিকে দ্য আর্থ ইজ কম্পেয়ার্ড টু অরেঞ্জ, পৃথিবীকে তুলনা করা হয় অরেঞ্জের সাথে। পৃথিবীতে আসলে অরেঞ্জ না, মানে মতো করে বলছে এটাই। তাহলে কম্পেয়ার্ড টু এন্ড কম্পেয়ার্ড উইথ। আশা করি বোঝাতে পেরেছি। সেন্টেন্সগুলো ভালো করে পড়ে নিবা। তুমি যখনই ক্লাসটা করছো সেন্টেন্সগুলোকে ভালো করে পড়বা, এবং এই প্রিপোজিশনের পিডিএফটা কিন্তু অনেক বড়। আমি জানি এটা তোমার পক্ষে 2-3-4 দিন শেষ করা সম্ভব হবে না, হয়তো সম্ভব হলেও তোমার পক্ষে রাখা ঠিক সম্ভব হবে না, মাথায় ধরে রাখা ঠিক সম্ভব হবে না। এটাকে রিটেন করতে হবে ভাই 3-4-5 বার রিভিশন দিয়ে দিয়ে। মানে তুমি একবারে 3-4 দিন টানা পড়ে প্রিভিশন শিট শেষ করে ফেলবা, এটা মোটেও ঠিক না। বরং তুমি এটাতে 3-4-5 বার রিভিশন দিয়ে এটার মাথায় রিটেন করবা। সেম গোজ ফর গ্রুপ ভার্ব, যেটা আমরা নেক্সট ক্লাস থেকে পড়বো। গ্রুপ ভার্বও কিন্তু আমি অনেকটা বড় পিডিএফ এর মধ্যে দিব, তবে গ্রুপ ভার্ব কঠিন জিনিস না, আমি যেভাবে তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকেই। ওটাকেও সেম কাজ করতে হবে, তুমি বারে বারে 5-7 বার রিভিশন দিও পরীক্ষার আগ অবধি, এই প্ল্যানে রাখতে হবে, তাতে তোমার গ্রুপ ভার্ব প্রিপোজিশনগুলো খুব ইজি হয়ে যাবে।
এবং আমার এই সাইকোলজিটা কিন্তু ভোকাবুলারি ক্ষেত্রে প্রযোজ্য, তোমাদেরকে আগেও কিন্তু বলেছিলাম। আসো এখন প্রিপোজিশন আমরা হার্ড নিয়ে কাজ করবো। হার্ড শব্দটার আমরা জানি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়। এই হার্ড শব্দের সাথে প্রিপোজিশন কি কি বসতে পারে? তিনটা বসতে পারে। দেখো, হি ইজ হার্ড এট স্টাডি স্পেশালি বিফোর এক্সাম। সে পরীক্ষার আগে মানে সে পড়াশোনায় খুব পরিশ্রমী, মনোযোগী, স্পেশাল বিফোর এক্সাম, পরীক্ষার আগে বিশেষ করে। তাহলে দেখো, হার্ড এট মানে কি? সে কোনো বিষয়ে সে মনোযোগী, পড়াশোনায় খুব মনোযোগী বোঝাচ্ছে এখানে, বা কঠোর পরিশ্রমী। এরপর দেখো, শি ইজ হার্ড অফ হিয়ারিং। বাক্য দেখলে বুঝতে পারছো হিয়ারিং মানে কি? সে শুনে কম। হার্ড অফ মানে তার ঘাটতি আছে হিয়ারিং এ। শি ইজ হার্ড অফ হিয়ারিং, তার শোনায় একটু দুর্বলতা আছে, ঘাটতি আছে। দেন উই আর হার্ড আপ এট দ্য মোমেন্ট। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষা এসছে। উই আর হার্ড আপ এট দ্য মোমেন্ট মানে হলো, হার্ড আপ মানে হলো অসুবিধা আছে। উই আর হার্ড আপ এট দ্য মোমেন্ট মানে আমরা এখন দুর্দশা অবস্থায় আছি, আমরা খুব দোটানায় আছি, টানে আছি, এটা বোঝাচ্ছে। তাহলে দেখো, হি ইজ হার্ড এট, সে কোনো একটা বিষয়ে খুব মনোযোগী, পরিশ্রমী। হার্ড অফ হিয়ারিং মানে সে শুনে কম, শোনার দুর্বলতা, ঘাটতি আছে। উই আর হার্ড আপ মানে হলো ভেজালে আছি, চাপে আছি। কামিং ব্যাক, প্রিপোজিশন উইথ কাইন্ড। কাইন্ডের সাথে কি কি প্রিপোজিশন বসে? দেখো, কাইন্ড শব্দটার ব্যাপারে আমি তোমাদের আরো সামনেও বলবো বিভিন্ন জিনিস পড়তে গিয়ে। কাইন্ড শব্দটার অর্থ দয়ালু হতে পারে, শ্রেণী বিভাগ, প্রকার হতে পারে। তো কাইন্ড শব্দটার সাথে দুটা প্রিপোজিশন বসে। এখন ভাই ট্রাস্ট মি, এগুলো তুমি কোনো বইতে পাবা না, আমি যেভাবে তোমাকে দেখাচ্ছি কোনো বইতে এভাবে সাজিয়ে গুছিয়ে পাবা না। কাইন্ডের সাথে অফ বসে প্রকার অর্থে। দেখো, হোয়াট কাইন্ড অফ পিপল দে আর, তারা কোন ধরনের মানুষ। কাইন্ড অফ মানে কোন প্রকার, কোন ধরনের মানুষ, কাইন্ডটা কিন্তু নাউন। অন্যদিকে উই মাস্ট বি কাইন্ড টু দ্য পুয়ার, আমাদেরকে অবশ্যই হতে হবে দয়াশীল কাদের প্রতি? দরিদ্রদের প্রতি। তাহলে কাইন্ড টু মানে দয়ালু, কাইন্ড শব্দটা অ্যাডজেক্টিভ। দেখো, কাইন্ড অফ মানে প্রকার, কাইন্ড শব্দটা নাউন, কাইন্ড টু মানে দয়ালু, কাইন্ড শব্দটা অ্যাডজেক্টিভ। একই শব্দ, দেখো একটা নাউন একটা অ্যাডজেক্টিভ। কাইন্ড প্রকার অর্থ দিলে তারপর অফ লিখছি, দয়ালু অর্থ দিলে আমরা কাইন্ডের সাথে কি লিখছি? টু লিখছি। কামিং ব্যাক, লিট। ওয়াও, এটা আমার খুব বেশি কথা নাই। লিট বাই, লিট উইথ, এটা বিশেষ পরীক্ষা এসছে, অনেক ভর্তি পরীক্ষা দেখা যায়। এটা নিয়ে স্টুডেন্টরা খুব ভেজালে থাকে, আমি প্রশ্ন পাই। আমার অনেক বছরের এক্সপিরিয়েন্সের সবকিছু কিন্তু এখানে আছে বলা যেতে পারে। স্টুডেন্টদের কাছ থেকে যে কমন কোয়েশ্চেনগুলো আমি পেতাম সেগুলো আমি এখানে করে ফেলেছি। এখন স্টুডেন্টদের আর এই রিলেটেড প্রশ্নগুলো আসে না, কারণ আমি অটোমেটিকলি আগেই পড়িয়ে ফেলি, যেহেতু লিডের সাথে বাইও বসতে পারে, উইতে বসতে পারে। এখন বলবো স্যার কখন কোনটা লিখবো? আসো, আমরা বেসিকলি লিডের সাথে বাই লিখে দিতে পারি, অসুবিধা নাই। দেখো, নাউএডেজ হাউসেস আর মোস্টলি লিড বাই ইলেকট্রিসিটি। এখন তুমি বলো স্যার কেন লিড বাই লিখবো, কেন লিড উইথ লিখবো? এখানকার ইস্যুটা হলো এগুলো সব ক্যামব্রিজ অক্সফোর্ড ডিকশনারি থেকে সেন্টেন্স নেওয়া। মানে আমাদের বাংলাদেশি পরীক্ষকরা যখন কোনো প্রশ্ন কপি করতে চান কোনো ডিকশনারি থেকে, মানে ওনারা যেখান থেকে কপি করেন ওখান থেকে উত্তর লিখতে হয়। মূল পয়েন্ট হলো এটা। এজন্য আমি সাধারণত স্টুডেন্টদের বলি, তুমি যখন কোনো শব্দের অর্থ খুঁজবা, জানতে চাইবা, আন্দাজে গুগল থেকে না দেখা ইচ্ছা করে অক্সফোর্ড ডিকশনারি, ক্যামব্রিজ ডিকশনারি থেকে দেখবা। কারণটা কি? আমাদের পরীক্ষকরা অক্সফোর্ড ক্যামব্রিজ ডিকশনারি থেকে ডিরেক্ট কপি করে বাক্য। ফলে তুমি কোনো শব্দ অর্থ দেখতে চাইছো, ওই শব্দটার অর্থ দেখো, প্লাস ওই অর্থ নিচে দিয়ে দেখো 3, 4, 5টা করে বাক্য লিখে থাকে। বাক্যগুলো একটু বড় হয়, তোমার মানে ইমপ্রুভমেন্ট আসবে ইন টার্মস অফ ইংলিশ বুঝাবুঝি। কেমন? পরীক্ষা কমপ্লিট হইলই, তাহলে এই বাক্যগুলো ভালো করে পড়বা। লিডের সাথে উইতে বসতে পারে, বাইরে বসতে পারে। আসো, আমি আর কথা না বাড়াই, সব লেখা আছে এখানে। সেন্টেন্স গুলো ভালো করে পড়বা, এগুলো সব বিভিন্ন জায়গা থেকে আসছে। দেখো, এই যে এটা একটা বিশেষের কোয়েশ্চেন। নাউএডেজ মেনি ভিলেজ আর লিড ড্যাশ ইলেকট্রিসিটি। এটা তোমরা বইতে পাবো, কোনো বইতে বাই, কোনো বইতে উইথ। এখন মূল পয়েন্টের বাইরে উত্তর দুটোই হতে পারে, কিন্তু এই প্রশ্নটার উত্তর কি লিখতে হবে? দেখো, আমরা এই কোয়েশ্চেনটা পেয়েছি ডাইরেক্ট ডিকশনারি থেকে। এই ডিকশনারি উত্তর পাইছি অক্সফোর্ড ডিকশনারি থেকে আসছে, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি থেকে আসছে। ফলে উত্তর বাই লিখতে হবে, মানে বাই উইথ দুটাই হতে পারে, বাট এখানে বাই লেখা দরকার, কারণ হলো ডিকশনারি থেকে আসছে। কেমন? তো তোমরা বাক্যগুলি একটু পড়ে রাখো, বাক্যগুলি একটু পড়ে রাখো। এবং আমাদের পরীক্ষকরা এরকম দ্ব্যর্থবোধক কোয়েশ্চেন দিয়ে থাকে, এটা ঠিক না, এটা আমাদের যোগ্যতার ঘাটতি বলতে পারি আমরা। যে এই কোয়েশ্চেন উত্তর দুটো হতে পারে, আপনি দুটা কোয়েশ্চেনকে কম্বাইন করে একটা অপশন দিতে হবে, অথবা আপনি কোয়েশ্চেনটা দিবেন না, অথবা দুটা অপশনের একটা অপশন উত্তরে রাখেন। আসেন, अगेन প্রিপোজিশনের সাথে প্রিপোজিশন উইথ এনগেজ। এনগেজ শব্দের সাথে প্রিপোজিশন বসতে পারে একাধিক। দেখো, আমি দুটো বাক্য লিখেছি, হি ইজ এনগেজড ইন পলিটিক্স, আর একটা হলো হি ইজ এনগেজড টু মিরাজ। আমার মনে হয় বাক্য রিডিং পড়ে বুঝতে পারলে তুমি অর্থ বুঝতে পারবা, দুটো ডিফারেন্সটা বুঝবা। দেখো, এনগেজড ইন পলিটিক্স মানে সে রাজনীতিতে জড়িত, আর এনগেজ টু মিরাজ এখানে কিন্তু জড়িত না, মানে মিরাজের সাথে জড়িত বলতে মিরাজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। দেখো, দুটা ওয়ার্ড। হি ইজ এনগেজড ইন পলিটিক্স, সে রাজনীতিতে জড়িত, এবং শি ইজ এনগেজ টু মিরাজ, সে মিরাজের সাথে আবদ্ধ, মানে নিট হয়ে গেছে, মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আছে। সেন্টেন্স গুলো পড়বা। সেম ডিলের সাথে কি কি প্রিপোজিশন বসে? দেখো, ডিল শব্দ দিয়ে দুটা প্রিপোজিশন বসতে পারে, ডিল ইন, ডিল উইথ। ডিল ইন মানে ব্যবসা করে, আমরা জানি। দেখো, হি ডিলস ইন ভেজিটেবলস, সে ভেজিটেবলের ব্যবসা করে, মানে কি শাকসবজির ব্যবসা করে। ডিল ইন ভেজিটেবল, ডিলস ইন রাইস। আর ডিল উইথ মানে কারোর সাথে সে কেমন ব্যবহার করে, আই ডিল উইথ মাই স্টুডেন্টস, এটাই। হি ডিলস ওয়েল, সে ভালোই ব্যবহার করে উইথ দ্য কাস্টমারদের সাথে। তাহলে ডিল ইন বসতে পারে, ডিল উইথ বসতে পারে। ডিল মানে ব্যবসা করা, ডিল উইথ মানে হলো কারোর সাথে ডিল করা। ওকে, দেন
ডুয়েল, দেখো DWELL, ডুয়েল। ডুয়েল মানে কি? ডুয়েল সাথে অনেকগুলো অর্থ হতে পারে। দেখো অনেকগুলো ডুয়েলের সাথে দুটো প্রিপোজিশন বসে। ডুয়েল ইন বসতে পারে, ডুয়েল অন বসতে পারে। দে ডুয়েল অন ইন্টারন্যাশনাল পলিটিক্স। আমি ক্লাসের শুরুতেই তোমাদেরকে সালাম দিয়েছি, না দিয়ে থাকলে আবারও সালাম দিচ্ছি। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। যারা আমাকে সালাম দিচ্ছ, দিবা, মনে মনে জানি ওয়ালাইকুম আসসালাম, এবং প্রত্যাশা করি সবাই ভালো আছো, ভালো থাকার প্রচেষ্টা চালাচ্ছ। আসো, দে ডুয়েল অন ইন্টারন্যাশনাল পলিটিক্স, দ্য পুয়ার ডুয়েল ইন হার্ট। দেখো ভাই, বাক্যগুলো পড়লে তুমি ক্লিয়ার হবে। আমার টার্গেট হলো ভাই তুমি বাক্য পড়ো, যত বেশি সম্ভব বাক্য পড়ো। বাক্য পড়লে তোমার ভোকাবুলারি ইজি হবে। তুমি সিনোনিম অ্যান্টোনিম খেয়াল রাখতে পারো না, আমি জানি এটা খুব কমন একটা সমস্যা, এবং ভূগোলে নিয়ে আমার তোমার আমাদের সবার সমস্যা। ট্রাস্ট মি, আমি এখনো যখনই সময় পাই আমি ডেলি স্টার পত্রিকা পড়ি। ডেলি স্টার পত্রিকা পড়লে সুবিধা কি? ডেলি স্টার না, শুধু যে কোনো পত্রিকা বা যে কোনো ইংলিশ বই পড়লে সুবিধা হলো এই, ধরো তুমি সেই গ্রেড 1 থেকে এই গ্রেড 12, 13 পর্যন্ত যত ইংলিশ পড়ছো, যত ইংলিশ শব্দ পারো, এগুলো তোমার কাছে কিন্তু সংরক্ষিত নাই। তো তুমি যদি কোনো একটা বই পড়ো, পত্রিকা পড়ো, বা ইংলিশে কিছু একটা পড়ো, দেখবা তুমি অনেক বছর ধরে যে ওয়ার্ডগুলো পড়ছো এগুলো তোমার মাথায় কিন্তু রিমাইন্ডার আকারে কাজ করবে। এগুলো তোমার সামনে আসবে এবং তুমি এগুলো অর্থ বুঝে যাবা। তোমার পক্ষে এগুলো মানে কোথাও জমি রাখা সম্ভব না, এবং এগুলো আবার রিভিশন দেওয়া সম্ভব না, কারণ তুমি এত অনেক শব্দ পারো। কেমন? এগুলো ন্যাচারালি তুমি প্রয়োগ করতে পারবা যদি তুমি রিডিং পড়তে থাকো। এগেইন আমি কথাটাও বলি, যদি তুমি শব্দের অর্থ না পেরেও শব্দের অর্থ পাঠতে চাও, তবে তুমি পত্রিকা পড়ো, বা তুমি ইংলিশ গল্প পড়ো, অথবা ইংলিশ কিছু একটা দেখো। ধরো বিবিসি শুনো, আল জাজিরা শুনো উইথ সাবটাইটেল। কেমন? তুমি ওনাদের কথাও শোনো, পাশাপাশি ওনারা কি বলছেন এটা রিডিং পড়ো, অথবা প্রয়োজনে একবার তুমি সাউন্ড অফ করে শুধু রিডিংটা পড়ো, মানে সাবটাইটেলটা পড়ো। মানে এটা তোমার জন্য যে কতটা উপকার দিবে কল্পনা করতে পারবা না। আমি জানি এটা তোমরা অনেকেই করবা না, বাট যদি কেউ করো দেখবা তোমার ইংলিশটা কতটা স্ট্রং হয়, বি ইট ফর অ্যাডমিশন টেস্ট, বি ইট ফর ইউর লেটার লাইফ। ওকে, তো আমি এখনো যেটা করি ভাই, ট্রাই করি আমি পত্রিকা পড়ার। আমি যখন বাসে বসে থাকি কোনো কারণে, আমি তখন কিন্তু রীতিমতো পত্রিকাই পড়ি, ফেসবুক বসে বসে চালাই না। তো পত্রিকা পড়ার সুবিধা কি? আমি ধরো একটা আর্টিকেল পড়তে গেলাম, একটা এডিটোরিয়াল পড়ছি, 200-300 ওয়ার্ড আছে, 500 ওয়ার্ড আছে, আমি 2-3টা ওয়ার্ডের অর্থ হয়তো বুঝি না, মানে ডিরেক্টলি পারি না, বাট স্টিল আমি গেস করতে পারি, 100% গেস করতে পারি। কারণ কি? একটা সেন্টেন্সে ধরো 20টা ওয়ার্ড আছে, 10টা ওয়ার্ড আছে, ভাই আমি নিশ্চিত তুমি যেই লেভেলে সেটা হও না কেন, 10টা ওয়ার্ড থাকলে তুমি 6-7টা-8টা ওয়ার্ড পারো। কি? অফ, ইন, দা, কমন, এই নর্মাল কিছু ওয়ার্ড থাকে, 2-3টা ডিফারেন্ট ওয়ার্ড থাকতে পারে তোমার জন্য। এখন তুমি পড়তে পড়তে একটা সময় দেখবা 2-3টা থাকবে না, একটা থাকবে। এখন 10টা ওয়ার্ডের 7টা ওয়ার্ড যদি কেউ পারে, 3টা ওয়ার্ড কিন্তু গেস করা সম্ভব, 3টা ওয়ার্ডের মানে গেস করা সম্ভব, কারণ এটা একটা গল্পের মতো পড়ছো তুমি। ফলে ইংলিশ শেখার, ভোকাবুলারিতে মজবুত হওয়ার সবচেয়ে ভালো উপায়, যে কোনো লিঙ্গুইস্টটা তোমাকে বলবে সেন্টেন্স পড়া, কনটেক্সটে রেখে ওই শব্দটা পড়া। মানে আমরা যেভাবে বিচ্ছিন্নভাবে শব্দের অর্থ মুখস্থ করি, এটা খুব বাজে একটা জিনিস। কেমন? আসো ভাই, তাহলে দে ডুয়েল অন ইন্টারন্যাশনাল পলিটিক্স মাঝে একটা বড় লেকচার দিয়ে ফেলছি, লম্বা করবো না আমি, অসুবিধা নাই। 40 মিনিট, 30-40 মিনিট আমি শেষ করবো। তাহলে ডুয়েল অন মানে কি ভাইয়া? আলোচনা করা, ডিসকাস করা। দে ডুয়েল অন ইন্টারন্যাশনাল পলিটিক্স, তারা আন্তর্জাতিক রাজনীতি আলোচনা করেছিল। দ্য পুয়ার ডুয়েল ইন হার্ট, তারা কোথায় বাস করে? কুড়ে করে বাস করে। কামিং ব্যাক, প্রিভিশনের সাথে আমরা ডিফ দেখবো, ডিফের সাথে অ্যাগেইন দুটা প্রিভিশন বসে। দেখো একই মোডের পাওয়া সামনেও, হি ইজ ডিফ অফ 1 ইয়ার। এটা অনেকটা ব্লাইন্ড অফ ব্লাইন্ড 2 এর মতো। ব্লাইন্ড অফ মানে অন্ধ, ডিফ অফ মানে হলো কিন্তু শুনে না, বধির যেটাকে আমরা বলি। হি ইজ ডিফ অফ 1 ইয়ার, সে এক কানে শুনে না। অ্যাগেন, হি ইজ ডিফ টু মাই রিকোয়েস্ট। ডিফ টু মানে উদাসীন, ওই ব্লাইন্ড টুর মতো। ব্লাইন্ড টু মানে উদাসীন, ডিফ টু মানে কিন্তু উদাসীন। হি ইজ ডিফ টু মাই রিকোয়েস্ট, সে আমার অনুরোধের প্রতি উদাসীন, মানে অনুরোধটা রাখবে না, রাখছে না, এমনটা বোঝাচ্ছে। কামিং ব্যাক, ফুট, FOOT, ফুট, এটা খুব কমন একটা মিস্টেক্স আমি দেখতে পাচ্ছি স্টুডেন্টদের মধ্যে, বিশেষ করে যারা আইএলটিএস পরীক্ষা দিতে চায় না, তাদের তো ইংলিশ যখন তারা কিছু লিখে বলে মোস্টলি অপশন থাকে না। বিশেষ করে ইংলিশ যখন লিখে, ইংলিশ যখন মুখে, স্পিকিং পার্ট, ইংলিশ রাইটিং পার্ট, এই দুই জায়গায় কোনো অপশন নাই। কি বলতে পারি, রিডিং এবং লিসেনিং অপশন থাকে। এখন স্পিকিং আর রাইটিং যেহেতু অপশন থাকে, তারা নিজ থেকে লিখতে হয়, তখন এই ফুটের সাথে কানেক্টেড বিষয়গুলো নিয়ে স্টুডেন্টরা খুব ভুল করে। আসো, এই পয়েন্ট আমি বলতে চাই। আসো, ইজি কথা, সবাই পারে, তারপর ভুল করে। কি? হিজ ফাদার গোজ টু মার্কেট অন ফুট, মানে পায়ে হেঁটে কোথাও যাওয়া বোঝাতে আমরা অন ফুট বলি। মূল পয়েন্ট হলো এটা, পায়ে হেঁটে কোথাও যাওয়া বোঝাতে আমরা কি বলি? অন ফুট। দেখো, এবং ইন বেয়ার ফুট হয়, যেমন থাউজেন্ডস অফ স্ট্রিট চিলড্রেন রোম অ্যারাউন্ড ইন বেয়ার ফুট, মানে খালি পায়ে হাঁটা, এটা বোঝাতে আমরা ইন বেয়ার ফুট বলি। বেয়ার মানে কিন্তু খালি, নগ্ন। নগ্ন পায়ে বা খালি পায়ে বলতে ইন বেয়ার ফুট, আর শুধু পায়ে বলতে আমরা অন ফুট বলি। এগুলো খেয়াল রাখতে পারো ভাই, কাজ দিবে অ্যাডমিশন প্লাস পরবর্তী লাইফেও বটে। এন্টার, প্রিপোজিশন এন্টারের সাথে, এন্টার শব্দটার সাথে কি কি প্রিপোজিশন বসতে পারে? এন্টার শব্দের সাথে দুটো অ্যাঙ্গেল আছে, একটা প্রিপোজিশন বসে, একটা প্রিপোজিশন বসে না। দেখো, এন্টার অর্থ যদি প্রবেশ করা বোঝায়, প্রিপোজিশন বসে না। সি এন্টার দ্য ক্লাসরুম, সে ক্লাসরুমে প্রবেশ করেছিল। এখন দ্য ক্লাসরুম ট্রে স্টুডেন্টরা বেসিক্যালি কি বলে জানো তো? ক্লাসরুমে অবজেক্ট বলে,
এটা আমি সামনে বলবো ভাই, ক্লাসরুমটা কিন্তু এখানে অবজেক্ট না, এই ক্লুটা রেখে দেই কেন অবজেক্ট না। শি এন্টার্ড দ্য ক্লাসরুম, যাদের পক্ষে সম্ভব আমার বলে যাই ক্লাসরুম শব্দটা কি, অবজেক্ট না তবে কি একটা বলবা, একটা পার্টস অফ স্পিচ বলবা, মানে অবজেক্ট না, তাহলে কোন পার্টস অফ স্পিচ বলো, অবজেক্ট না মানে এটা নাউন না, নাউন ফ্রেজও না, কি তাহলে সেটা আমরা বলবা। শি এন্টার্ড দ্য ক্লাসরুম, সে ক্লাসরুমে প্রবেশ করেছিল, আমি বাংলা অর্থ বলছি বুঝে দেওয়ার কথা, তাহলে প্রবেশ করা বুঝতে এন্টার সাথে কোনো প্রিপোজিশন বসে না। অন্যদিকে বাংলাদেশ এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট, বিসিএস এর প্রশ্ন এরকম মুডের একটা বাক্য আসছে, আমি শর্ট করে লিখেছি। এন্টার ইনটু ওয়ান হলো কোনো চুক্তিতে আবদ্ধ হওয়া, তাহলে প্রবেশ করা বুঝতে এন্টার সাথে প্রিপোজিশন বসে না, এন্টার ইনটু ওয়ান কোনো চুক্তিতে আবদ্ধ হওয়া। কামিং ব্যাক টু এমবার্ক শব্দের সাথে দুটো প্রিপোজিশন বসতে পারে, দেখো আমি বাক্য লিখেছি ডিরেক্ট, শি হ্যাজ এম্বার্কড অন আ নিউ বিজনেস, এম্বার্ক অন মানে কোনো বিজনেস শুরু করা, বিজনেসে যাত্রা করা। অন্যদিকে হি হ্যাজ জাস্ট এম্বার্কড এট ঢাকা, সে ঢাকার দিকে যাত্রা করছে, ডিফারেন্স আছে কিছু, কেমন মানে কোনো কাজ শুরু করা, কোনো যাত্রা করা, ডিফারেন্স আছে। পার্ট উইথ পার্ট ফ্রম খুব ইম্পর্টেন্ট ভাই, বিশেষ পরীক্ষা বিভিন্ন দুবার আসছে, ভর্তি পরীক্ষা খুব দেখা যায়, চট্টগ্রামের ইউনিট আসছে আমি জানি না। আমরা দা ক্লাসরুম কথাটা অবজেক্টও না, কমপ্লিমেন্টও না, এটা রেখে দাও নিজের মাথায়, খুঁজে বের করো, আমার ইন্ডিভিজুয়াল আলাদা লিখে দিও, আমি প্রয়োজন বুঝাই দিব, এবং এটা আমরা কোনো একটা ক্লাসেই বলবো, তোমাদের জিজ্ঞেস করবো। আসো পার্ট ফ্রম পার্ট উইথ, ডিফারেন্সটা কি লিখেছি দেখো, পার্ট ফ্রম মিনস টু সেপারেট ফ্রম সামওয়ান, পার্ট ফ্রম মানে কোনো ব্যক্তি থেকে পৃথক হওয়া, ওয়াইল পার্ট উইথ মিনস টু গিভ আপ সামথিং, কোনো কিছু ছেড়ে দেওয়া, তার মানে পার্ট ফ্রম কোনো ব্যক্তি, পার্ট উইথ কোনো বস্তু, লেখা আছে সোজা বাংলায় পার্ট ফ্রম ব্যক্তি থেকে আলাদা হওয়া, হয়ে যাওয়া, পার্ট উইথ কোনো কিছু ত্যাগ করা, তাহলে পার্ট ফ্রম হলো ব্যক্তি থেকে আলাদা হওয়া, পার্ট ফ্রম খুব ভালো করে পড়ো ভাই, সেন্টেন্স পড়ো ভালো করে, লেখা আছে আই ক্যান পার্ট ফ্রম মাই ফ্রেন্ডস হু ডোন্ট সে প্রেয়ার বাট আই ক্যান পার্ট উইথ দ্য হোলি কোরআন as this is revealed to guide us to the right path। দেখো I can part from my friends, মূল পয়েন্ট এটা, part from my friends, আমি বন্ধু থেকে চলে যেতে পারি, বন্ধুরে ত্যাগ করতে পারি, বন্ধু থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি, part from my friends, তাহলে part from someone মানে কোনো ব্যক্তি থেকে পৃথক হওয়া, part from কোনো কিছু ত্যাগ করা, part with the holy কোরআন, ওকে। পার্ট ফ্রম কোনো ব্যক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, পার্ট উইথ কোনো বস্তু ত্যাগ করা, ভালো করে পড়ো। দেন আমি কিছু কোশ্চেনের মতো তোমার জন্য রেখেছি, কাজ করো। হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স, বিসিএস এর কোশ্চেন, ভর্তি পরীক্ষা এসেছে অনেক, সে তার বন্ধুরে ত্যাগ করছে কান্নায়। শি ডাজ নট লাইক টু পার্ট ড্যাশ ওয়াচ, এগুলো প্রিভিয়াস কোশ্চেন, আমার মনে হয় উত্তর পারা উচিত তোমাদের। উত্তর হলো ভাই পার্ট ফ্রম হিজ ফ্রেন্ডস আর পার্ট উইথ ওয়াচ, এটাই। কামিং ব্যাক, প্লিজ শব্দের সাথেও একাধিক প্রিপোজিশন বসে, বুঝতে পারছো। আই এম প্লিজড উইথ ইউ, আমি তোমার সাথে খুশি, তোমাকে নিয়ে খুশি, এটা বুঝাচ্ছে। তাহলে প্লিজড উইথ সামওয়ান আর প্লিজড অ্যাবাউট সামথিং, তাহলে দেখো আই এম প্লিজড উইথ ইউ, আমি তোমাকে নিয়ে খুশি, তোমার সাথে খুশি, আর এটা হলো আই এম প্লিজড উইথ ইউ, আমি তোমার সাথে খুশি, অ্যাবাউট ইউর ইমপ্রুভমেন্ট, তোমার ইমপ্রুভমেন্টটা নিয়ে খুশি, তাহলে প্লিজড উইথ সামওয়ান, প্লিজড উইথ সামথিং, এটা বোঝায়। দেন প্রোভাইড খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে ভাই, প্রোভাইডের সাথে প্রিপোজিশন দুটো বসতে পারে, দেখো প্রোভাইড সামথিং ফর পারসন, দেখো প্রোভাইড সামথিং ফর পারসন, প্রোভাইড পারসন উইথ সামথিং, বিষয়টা একটু ফ্যান্স মনে হতে পারে। দেখো প্রোভাইড ভার্বের পরে তুমি ফর লিখবা নাকি উইথ লিখবা, এটা নির্ধারণ করো ভাইয়া। প্রোভাইডের পর যদি দেখো মানে ব্লাঙ্কের পর যদি দেখো পারসন ব্যক্তি, তুমি আগে ফর লিখবা, ব্লাঙ্কের পর যদি দেখো বস্তু, তবে তুমি উইথ লিখবা। এক্সাম্পল দেখো, হি প্রোভাইডেড শেল্টার ফর মি, সে দিছে শেল্টার আমারে, দেখো প্রোভাইড সামথিং ফর মি, মূল পয়েন্ট হলো প্রোভাইডের পর ব্লাঙ্ক আছে, ধরা ফর জায়গা ব্লাঙ্ক, মি আছে, ব্যক্তি আছে, কারণ প্রোভাইডের পর ব্যক্তি থাকলে তুমি ফর লিখবা। প্রোভাইডের পর ব্লাঙ্কে প্রোভাইড সাথে ব্লাঙ্ক আগে দিয়ে যদি দেখো, ব্লাঙ্কের পরে যদি দেখো কোনো বস্তু আছে, তুমি উইথ লিখবা। তাহলে প্রোভাইড ফর মি, প্রোভাইড উইথ শেল্টার, প্রোভাইড ফর মি, প্রোভাইড উইথ শেল্টার, ওকে। ভালো করে পড়তেই হবে কিন্তু এগুলো। দেন রেজাল্টের সাথে দুটো প্রিপোজিশন বসে, চাকরি বাজারের পরীক্ষা এটা আসছে, চিটাগং ইউনিভার্সিটির ডি ইউনিটে আসা একটা কোয়েশ্চেন এর মুডেরই, দেখো আমি লিখে রেখেছি তোমাদের জন্য। মেনি ডিজিজেস রেজাল্ট ফ্রম ওয়াটার পলিউশন রেজাল্টস ইন মেনি ডিজিজ, একই মুডের কথাবার্তা, একই অর্থ দেয়, এক জায়গায় রেজাল্ট ফ্রম, এক জায়গায় রেজাল্ট ইন, পার্থক্য কি দেখো আমি লিখেছি ফ্রম কজ ইন ইফেক্ট, মানে যদি ব্লাঙ্কের পরে ভাইয়া কজ থাকে মানে কারণ থাকে, কোন একটা ঘটনার কারণ থাকে, আগে ফ্রম লিখবো। দেখো মেনি ডিজিজেস মানে অনেক রোগ, রেজাল্ট ফ্রম ঘটে ওয়াটার পলিউশন থেকে, মানে ওয়াটার পলিউশন থেকে অনেক রোগ হয়, তাহলে দেখো এই ওয়াটার পলিউশনটা হলো আমাদের কারণ, অনেক রোগের কারণ হলো ওয়াটার পলিউশনের কারণে অনেক রোগ হয়, তাহলে ফলাফলটা আগে আছে আর কারণটা পরে আছে, তাহলে ব্লাঙ্কের পরে যদি কারণ থাকে আমরা মাঝে ফ্রম লিখবো, কি লিখবো ফ্রম ওয়াটার পলিউশন। আর যদি ব্লাঙ্কের পরে ফলাফলটা থাকে, দেখো ওয়াটার পলিউশন রেজাল্টস ইন মেনি ডিজিজেস, মানে ওয়াটার পলিউশন ঘটায় অনেক রোগ, তাহলে দেখো মেনি ডিজিজেস এটা কিন্তু ফল, তাহলে ওয়াটার পলিউশনের কারণে মেনি ডিজিজ হয়েছে, তাহলে মেনি ডিজিজ হলো ফল যদি ব্লাঙ্কের পরে থাকে আমরা লিখবো ইন, তাহলে দেখো ব্লাঙ্কের পরে যদি কারণ থাকে আমরা লিখবো ফ্রম, ব্লাঙ্কের পরে যদি ফলাফল থাকে আমরা লিখবো ইন,
তোমাদের কাছে খুব সহজ মনে হতে পারে, মনোযোগ দিয়ে পড়ো ভাই, এগুলো না বুঝলে ভেজাল হয়ে যাবে কিন্তু। কেমন ডাইরেক্ট মুখস্থ করলে হবে না, রেজাল্টের পরে ফ্রম হয়, ইন হয়, কনটেক্সটটা বুঝতে হবে। দেন স্মাইল, স্মাইলের সাথে দুটো প্রিপোজিশন বসে দেখো। দ্য ব্রেভ স্মাইল এট প্রবলেমস, ফরচুন স্মাইলস অন এভরি ইন্ডাস্ট্রিয়াস পারসন। দেখো দ্য ব্রেভ স্মাইল এট প্রবলেমস মানে কি, সাহসীরা ভ্রুকুস খায় প্রবলেম দেখা, মানে কি, মানে সাহসীরা প্রবলেমের দাম দেয় না। স্মাইল এট মানে কি, দাম দেয় না, ওরা অগ্রাহ্য করে। যারা সাহসী তারা প্রবলেম দেখলে ভয় পায় না, পিছু হটে না, ভয় মানে নিজের গুটায় ফেলে না, এটা বলছি স্মাইল এট, বিদ্রুপ করে না, তারা বিদ্রুপ করে প্রবলেম নেই, প্রবলেম তারা পাত্তা দেয় না। আর ফরচুন স্মাইলস অন এভরি ইন্ডাস্ট্রিয়াস পারসন মানে ভাগ্য সুপ্রসন্ন হয়, ভাগ্য পক্ষে থাকে, কাদের পক্ষে, এভরি ইন্ডাস্ট্রিয়াস পারসন। স্মাইল অন মানে কি, কারো পক্ষে থাকা, কারো ফেভার দেওয়া। ওকে, থ্যাংক ইউ। দেন স্টিল, স্টিল শব্দের সাথে দুটো প্রিপোজিশন বসে, চিটাং আসা কোশ্চেন স্টিল শব্দটা দিয়ে। দেখো স্টিল শব্দের সাথে দুটো প্রিপোজিশন বসে, একটা হলো হি স্টোল ইনটু দ্য ক্লাস, আর একটা হলো এ স্লো এন্ড গ্রাজুয়াল প্রোগ্রেস স্টোল আপন হার। দেখো হি স্টোল ইনটু দ্য ক্লাস মানে কি, স্টোল ইনটু মানে কি, ক্লাস চুরি করছে না, সে চুপি সারে ক্লাসরুমে প্রবেশ করেছে। হি স্টোল ইনটু দ্য ক্লাস মানে সে চুপি চুপি ক্লাসরুমে প্রবেশ করেছে। স্টোল ইনটু মানে হলো টু এন্টার সামওয়্যার উইদাউট এনি কি বলতে পারি আমরা, সাউন্ড। ওকে, স্টোল ইনটু। দেন এ স্লো এন্ড গ্রাজুয়াল প্রোগ্রেস স্টোল আপন হার মানে একটা, এই যে আমি তোমাদের বলি না সেন্টেন্স পড়া, ইংলিশ পত্রিকা পড়া ট্রাই করো, অথবা ইংলিশ কোনো বই পড়ার ট্রাই করো, ইংলিশ লেকচার শোনার ট্রাই করো, শুনো এবং সাবটাইটেল নামে পড়ো। এটা যদি করো, ট্রাস্ট মি, আ গ্রাজুয়াল, আ স্লো এন্ড গ্রাজুয়াল প্রোগ্রেস উইল স্টোল আপন ইউ। তুমি যদি এই মানে সেন্টেন্স বুঝে পড়ার, যে কোনো একটা বই ধরে লেকচার শুনে পত্রিকা পড়ে সেন্টেন্স রিডিং পড়া অভ্যাস করো, দেখবা ভাই 1-1.5 মাস করো, 1-1.5-2 মাস করো, তোমরা সেকেন্ড টাইমে তোমাদের হাতে সুযোগটা কিন্তু আছে, এটা করো, দেখবা তুমি তোমার ইংলিশ ভূকরণের যে প্যারা আছে এটা দেখবা অনেকটা কমে যাবে, কেটে যাবে, লাইফের বড় একটা অ্যাসেট হয়ে যাবে। আমি আমার স্টুডেন্ট লাইফে এই কাজটা কিন্তু একবার রেগুলার করতাম, বলা যেতে পারে আমি পত্রিকা রুমে গিয়ে, ইউনিভার্সিটির পত্রিকা রুমে গিয়ে আমি 1-2 ঘন্টা বসে থাকতাম, পত্রিকা আসতো, ডেইলি স্টার পত্রিকা ধইরা বসে থাকতাম, বলতা স্যার তুমি মুখস্থ করতেন না, আমি মুখস্থ করতাম না বাট আমি রিডিং পড়তাম। খেলার পৃষ্ঠা ভালো লাগতো, খেলার পৃষ্ঠা পড়তাম, ভাই যেই পাঠ ভালো লাগে ওই পাঠ পড়বা, কঠিন কিছু ধরা দরকার নাই। খেলার পৃষ্ঠা ভালো লাগতো, খেলার পৃষ্ঠা পড়তাম, খেলার পৃষ্ঠা আমি বুঝি, আগেই থাকি জানি খেলা কি হয়েছে, কারণ পত্রিকা যা আসে কিন্তু পরে আসে, আমি তো লাইভ দেখে আসছি বা হাইলাইটস দেখে আসছি, আমি জানি ওটারে যে ঘটনা আমি জানি ওই ঘটনাটা আমাদের ইংলিশে তখন পড়ি আমার জন্য সহজ। এটা একটা অভ্যাস হতে পারে তোমার, লাইক তুমি একটা নিউজ পড়তেছো, ওই নিউজটার পর যদি আগে থেকে জানো, দেখবা তুমি ওখানে কি শব্দ আসছে তুমি গেস করে ফেলতে পারবা। কেমন, এটা ট্রাই করো। এবং তুমি প্রয়োজন মতো ভাই, যদি মনে হয় স্যার পত্রিকা পড়া তো কঠিন, আমি বলবো না তুমি পত্রিকাই পড়ো, আমার পড়ে তুমি পড়ো, কমপক্ষে ইংলিশ টেক্সট বই থেকেই পড়ো। ইংলিশ টেক্সট বই, যে বঙ্গবন্ধুর ভাষণ, নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, কল্পনা চাওলা, তারপরে ভ্যালেন্টিনা টেরেস্কোভা, আমাদের নিশাত মজুমদার, আমাদের এই যে যারা যারা আছে, এদের এই গল্পগুলো পড়ো, রেগুলার 2-3 পৃষ্ঠা ইংলিশ রিডিং পড়ো, বুঝে বুঝে পড়ার ট্রাই করো। কেমন? দেন সামনে যাই। প্রাইড শব্দের সাথে দুটো প্রিপোজিশন বসে, ভাই খুব ইম্পর্টেন্ট, বিশেষ পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায়, চিটাংয়ে এগুলো রেগুলার আসে। এই প্রাইডটা দেখো, প্রাইড দিয়ে দুটো প্রশ্ন আছে। আই এম প্রাউড অফ ইউ, এটা সবাই আমরা পারি, এটা পরীক্ষায় দেখা যায়, তো বেশি দেখা যায় নিচের দুইটা। দেখো তো, হি টেক্স প্রাইড ইন হার বিউটি মানে সে তার সৌন্দর্য নিয়ে গর্ব করে। যে টেক প্রাইড ইন, এটা একটা এক্সপ্রেশন, প্রাইডের সাথে ইন বসতে হলে আগে টেক লিখতে হবে, এবং টেক প্রাইড ইন এটা একটা এক্সপ্রেশন, মানে কোনো কিছু নিয়ে গর্ব করা। টেক প্রাইড ইন সামথিং, কোনো কিছু নিয়ে কেউ গর্ব করে, এটা বোঝাচ্ছে। তাহলে শি টেক্স প্রাইড ইন, টেক প্রাইড ইন। আরেকটা হলো প্রাইড হিমসেলফ অন। এখন প্রাইড হিমসেলফ বলতে হিমসেলফ লাগবে না, একটা রিফ্লেক্সিভ লাগবে। তোমরা জেনে থাকবা, আমি পড়াবো প্রোনাউনের সময় প্রাইড শব্দটার সাথে একটা রিফ্লেক্সিভ ফর্ম বসাইতে হয় এবং তারপর প্রিপোজিশন অন লিখতে হয়, এটাই লেখা আছে। হি প্রাইড হিমসেলফ অন হিজ হাইট, মানে সে নিজের হাইটটা নিয়ে নিজেই গর্ব করে। তাহলে প্রাইড সামওয়ান মানে প্রাইডের পর একটা সেলফ লাগবে, মানে রিফ্লেক্সিভ ফর্ম লাগবে, তারপর অন লাগবে। আর টেক প্রাইড ইন, বাক্যগুলো পড়ো, বাক্যগুলোই পড়ো। আই এম প্রাউড অফ ইউ, শি টেক্স প্রাইড ইন হার বিউটি, হি প্রাইডস হিমসেলফ অন হিজ হাইট। এখন দেখো এই বাক্যগুলোই পরীক্ষা আসবে, দেখবা রীতিমতো। যদি নাও আসে, তুমি যদি যেহেতু বাংলা অর্থ বুঝে পড়ে যাচ্ছ, পরীক্ষার বাইরে আসবে না। ট্রাস্ট মি, প্রিপারেশন আমি যা আমার এখানে আছে এর বাইরে তেমন কিছু নাই, একবারেই নাই। তুমি প্রিভিয়াস কোশ্চেন পড়ে আমারগুলো শেষ করে দেখবা তুমি সবই পারো। দেন আমরা অনেক সময় কাটিয়ে ফেলেছি। রাইট, রাইটের সাথে প্রিপোজিশন বসতে পারে কি দেখো তো, দুটো পয়েন্ট বলে যাচ্ছি ডিরেক্ট। রাইট উইথ পেন, রাইট ইন ইন। দেখো হি রাইটস উইথ পেন, সে কলম দিয়ে লিখে, বাই পেন বলা যাবে না, কলম দিয়ে বলতে উইথ পেনই বলতে হবে। আমরা পড়ে আসি বাই আর উইথ এর ডিফারেন্সটা। আর তাহলে হি রাইটস উইথ পেন, হি রাইটস ইন ইঙ্ক। দেন ওয়াইটের সাথে দুটো প্রিপোজিশন বসতে পারে, দেখো ওয়েট ফর মি, হি ওয়েটেড ফর মি, সে আমার জন্য অপেক্ষা করছে, এটা বুঝা যাচ্ছে। ওয়েট ফর সামওয়ান, কার জন্য অপেক্ষা করে বলতো ওয়েট ফর বলি আমরা।
আর অ্যাওয়েট যদি হয়, ওয়েট মানে অপেক্ষা করা, আর অ্যাওয়েট মানে অধীর আগ্রহ অপেক্ষা করা, ডিফারেন্স কিন্তু আছে। অ্যাওয়েটের পর কিন্তু কোনো প্রিপোজিশন বসে না। তাহলে ওয়েট ফর সামওয়ান আর অ্যাওয়েট সামওয়ান, আমি বলতে পারি হি ওয়েটেড ফর মি, হি অ্যাওয়েটেড মি, ফর লিখা যাবে না অ্যাওয়েটের পর। দেখো দ্য পেশেন্টস নিড টু বি অ্যাওয়েটেড আপন, ওয়েটেড আপন, ওয়েট আপন মানে হলো সেবা করা, তার মানে এই পেশেন্টের সেবা প্রয়োজন, নিড টু বি ওয়েটেড আপন মানে তার সেবার প্রয়োজন, এখানে ওয়েট আপন মানে হলো সেবা, আর ওয়েট মানে তো অপেক্ষা করা। দেখো ডিফারেন্সটা দেখো, রিডিং পড়লে ক্লিয়ার হবে। যেখানে কোনো প্রিপোজিশন বসে না, রিডিং পড়বা, এখানে আমার কথাবার্তা তেমন নাই, হ্যাঁ, এই ভার্বগুলোর পর কোনো প্রিপোজিশন বসে না, আমি বাক্য লিখে রাখছি, অনেক লম্বা কথাবার্তা, এখানে আমি কথা বলবো না, রিডিং পড়া খুব ভালো করে লিখে রেখেছি। এখানে একটা গ্রুপ গ্রুপ দেখতে পাবা তোমরা, বিশেষ করে এই যে এই জায়গায়, কোথায়, এই যে আমি চলে গেছি হিয়ার, এই এরকম কিছু গ্রুপ, আস্ক লিভ পে মি, দেখো এদের পরে প্রিপোজিশন হয় আবার হয় না, বাক্য দেখো, বাক্য রিডিং করলে বুঝবা। আই আস্কড হার আ কোয়েশ্চেন, আমি তার একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, আস্ক মানে প্রশ্ন করা, একই শব্দের পর ফর বসবে, তখন আস্ক করতে প্রশ্ন করা হবে না। দেখো আই আস্কড হার ফর হেল্প, আমি তার কাছে সাহায্য চাইছি, দেখো একই শব্দ কিন্তু, লুক আই আস্কড হার আ কোয়েশ্চেন, আমি তার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি, আজকের পর প্রিপোজিশন নাই, আজকের পর কিন্তু ফর হয়। ভাই ট্রাস্ট মি, এগুলো কোনো বইতে পাবা কিনা জানি না, বাংলাদেশে কোনো বইতে নাই, আমি দেখেছি, এগুলো তোমার জানার প্রয়োজন। কিন্তু যদি পরীক্ষা আসলো আজকের পর প্রিপোজিশন লিখবা নাকি লিখবা না, বাক্য পড়ো, এই জন্য মুখস্থ না, বাক্য পড়ো। আই আস্কড হার আ কোয়েশ্চেন, আই আস্কড হার ফর হেল্প। অ্যাগেন উই লেফট দ্য হোটেল, আমরা হোটেল ত্যাগ করছি, উই লেফট ফর দ্য হোটেল, দুটার কিন্তু পার্থক্য আছে, একটা হলো আমি হোটেলটা সাইডে দিয়েছি, এটা হলো হোটেলের জন্য ছাড়ছি। উই লেফট দ্য হোটেল, আমি হোটেলে ছিলাম, হোটেল থেকে বের হয়ে গেছি, আর উই লেফট ফর দ্য হোটেল মানে আমি বাসায় ছিলাম, বাসা থেকে হোটেলের জন্য বের হয়েছি। ফলে এই বাক্যগুলো একটু ভালো করে পড়ো। রাইট ইন ইঙ্ক, ভাই এটা এভাবে মুখস্থ করো, রাইট ইন ইঙ্ক মানে ইঙ্ক দিয়ে লিখে, যে কলমের যে ইঙ্কটা আছে না মাথায়, এটা দিয়ে লিখতে হলে আমরা রাইট ইন ইঙ্ক বলি, আর রাইট উইথ পেন বলি, কেমন, এটা মুখস্থ করো। রাইট ইন ইঙ্ক, কিছু জিনিস আছে ভাই বোঝা বুঝে নাই, ওই ফিক্সড এর মতো, ফিক্সড, দিস ইজ ওয়ান অফ দেম। ওকে, দেন এই আস্ক লিভ পে মিট এগুলো পড়ো, রাইট রিড সেন্ড টিচ এগুলো ওই আগের কথাগুলোর মতোই। এন্ড দেন 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 কোথায়, দেন হলো এই যে নির্ভর করা। এবার আমার কাজ শেষ, এবার তোমরা নিজেরা পড়বা। নির্ভর করা অর্থে যতগুলো প্রিপোজিশন আছে, ওয়ার্ড আছে, তাদের প্রিপোজিশন কি বসে দেখো, আমি একটা কোশ্চেন দিয়ে লিখেছি, উই শুডন্ট ডিপেন্ড অন আদার্স। দেখো নির্ভর করা বলতে যে শব্দগুলো বসে, অ্যাক্ট অন, ব্যাংক অন, কাউন্ট অন, ডিপেন্ড অন, হিঞ্জ অন, রিলাই অন, সবগুলো অর্থ নির্ভর করা, অন বসে। ভালো করে পড়বা, এক কোশ্চেন দিয়ে তুমি কতগুলো ওয়ার্ডের সাথে প্রিপোজিশন বসে অর্থ বুঝতে পারছো, মানে প্রিপোজিশন অন বুঝতে পারছো, এবং শব্দের অর্থ কিন্তু পড়ছো এখানে, সিনোনিম কিন্তু পড়ছো ভাই। অ্যাক্ট মানেও কিন্তু নির্ভর করা হতে পারে, ব্যাংক অন, কাউন্ট অন, ডিপেন্ড অন, হিঞ্জ অন, রিলাই অন, নির্ভর করা। ফলে এগুলো ভালো করে পড়ো, এগুলো ভোকাবুলারি আকারে তোমাকে কাজ দেবে। বিরত থাকা অর্থে ফ্রম বসে, দেখো অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং, দেখো বিরত থাকা বলতে আর কি কি ওয়ার্ড আছে, অনেক ওয়ার্ড আছে, দেখো ভালো করে পড়ে ফেলো। অ্যাবস্টেইন ফ্রম, ব্যান ফ্রম, ডিবেয়ার ফ্রম, ডিটার ফ্রম, ডেসিস্ট ফ্রম, ডিসকারেজ ফ্রম, ফরবিড ফ্রম, হিন্ডার ফ্রম, এবং ফরবিডের সাথে টুও বসতে পারে যেন যদি ইনফিনিটিভ হয়, হ্যাঁ, হিন্ডার ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রহিবিট ফ্রম, রিফ্রেন ফ্রম, রেস্ট্রেন ফ্রম, ভালো করে পড়বা। ওকে, দেন বাধা বা প্রতিবন্ধকতা, ওই অবস্টেকল, দেখো অবস্টেকলের সাথে টু বসে ভাই, জানো এই বাধা দিয়ে যত প্রিপোজিশন আছে, দেখো বার টু, ব্যারিয়ার টু, হিন্ড্রেন্স টু, অবস্টেকল টু, দেখো একই কথাবার্তা, টু বসে। যোগ্য, যোগ্য অর্থে কি বসে ভাই, দেখো অনলি গ্রাজুয়েটস আর এলিজিবল ডেল্টা পোস্ট, যোগ্য আমরা যেটা বলি কি এলিজিবল, এলিজিবল কি বলবো আমরা, ফর। যোগ্য অর্থে যত ইংলিশ আছে তারপর ফর বসে, দেখো কম্পিটেন্ট ফর, এলিজিবল ফর, ফিট ফর, সুটেবল ফর। তারপর আসো ইয়েস, বিখ্যাত ইংলিশ কি ভাই, নোটেড, নোটের সাথে কি কি প্রিপোজিশন বসে, হিজ ব্রাদার ইজ নোটেড ড্যাশ হিজ অনেস্টি, তার ভাই তার সততার জন্য বিখ্যাত, নোটেড অবশ্যই ফর লিখবে না তোমরা। দেখো বিখ্যাত অর্থ ইংলিশ কি, সেলিব্রেটেড, ইমিনেন্ট, ফেমাস, রিনাউন্ড, আই দিয়ে একটা ইমিনেন্ট আছে, ডিফারেন্স কিন্তু, এটা হলো ই এম আই এন এন টি, ইমিনেন্ট মানে হলো প্রসিদ্ধ, আর একটা হলো আই ডাবল এম আই এন এন টি, আই ডাবল এম আই এন এন টি, সেটা হলো ইমিনেন্ট, সেটা হলো আসন্ন, ফর্থকামিং, কেমন, আই ডাবল এম আই এন এন টি হলো আসন্ন, আর ই এম আই দিয়ে হলো প্রসিদ্ধ। প্রমিনেন্ট, নোটেড, রিমার্কেবল, ইলাস্ট্রিয়াস, ওয়েল নোন, ফর বসে। তারপর দেখো উপকারী, আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ, বেনিফিশিয়ালের সাথে যা বসে, এই উপকারী দিয়ে অনেকগুলো শব্দ দেখবো, তাদের পরে কিন্তু তাই বসবে। দেখো বেনিফিশিয়াল অবশ্যই কি বসবে, টু, দেখো আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ, দেখো বেনিফিশিয়াল টু, কন্ডাক্টিভ টু, কন্ডিউসিভ টু, কনজেনিয়াল টু, হেল্পফুল টু, সব লেখা আছে, রিডিং করো খুব ভালো করে পড়ো, সবগুলো অর্থ কিন্তু উপকারী, অপরিহার্য, গুরুত্বপূর্ণ এমনটা বোঝাচ্ছে। দেন ক্ষতিকর, ডেট্রিমেন্টাল, স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল ড্যাশ হেলথ, স্মোকিং হলো, বা অনেকে আমাকে লিখে ফেলেছে স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল ড্যাশ হেলথ, স্মোকিং শরীরের জন্য ক্ষতিকর, তাহলে ডেট্রিমেন্টাল কি হবে, টু হবে না, টু হবে। দেখো अगेन স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু, দেখো ডেট্রিমেন্টাল টু, ডিস্ট্রাকটিভ টু, ফ্যাটাল টু, হার্মফুল টু, হার্টফুল টু, ইনজুরিয়াস টু, প্রেজুডিস টু,
তাহলে দেখো ক্ষতিকর অর্থ যতগুলো ওয়ার্ড আমরা পেলাম তাদের সাথে একই মুডে প্রিপোজিশন পড়ো, সবগুলো অর্থ পড়ে ফেলো প্রিপোজিশন, পাশাপাশি তোমার কিন্তু ভোকাবুলারি অর্থ শেখা হচ্ছে অনেকগুলো। দেন নথি স্বীকার করা, যেটাকে আমরা বলি মেন্স মাস্ট সাবমিট ড্যাশ হিজ ফেট, মানুষকে অবশ্যই তার ভাগ্যের কাছে নথি স্বীকার করতে হবে। আমি আমার সারা রাত দিয়ে করে যাবো, বাট আমার তাকদির না থাকলে সেটা আমি পাবো না, তাই না? তাহলে এই যে সাবমিটের সাথে কি বসবে অ্যাগেইন সাবমিট টু, দেখো সাবমিট টু, বাউ টু, সারেন্ডার টু, ইয়েল টু, খুব ইম্পর্টেন্ট নথি স্বীকার করা। দেন দক্ষ, হি ইজ অ্যাডেপ্ট ড্যাশ মিউজিক, সে কোন একটা কাজে দক্ষ, কোন একটা কাজে দক্ষ, কেউ কোনো কাজে দক্ষ, এটা বোঝাতে আমরা কি অ্যাডেপ্ট ইন লিখি, দেখো অ্যাডেপ্ট ইন, অ্যাড্রেট ইন, এক্সপার্ট ইন, এফিশিয়েন্ট ইন, প্রফিশিয়েন্ট ইন, স্কিলড ইন, স্কিলফুল ইন, ডিরেক্ট লেখা আছে। দেন সংলগ্ন মানে কাছাকাছি, অ্যাডজেসেন্ট, দেখো মাই হাউস ইজ অ্যাডজেসেন্ট ড্যাশ মাইন, মাই হাউস, মাইটা ভুল, সরি, এখানে হিজ হাউস, আমি এটা ঠিক করবো, হিজ হাউস ইজ অ্যাডজেসেন্ট টু মাইন, আমি টু বলে ফেললাম, সত্যি কথা হলো আমি টু বলতে চাই নাই, আমার মুখ দিয়ে অটো টু চলে আসছে। দিস ইজ ওয়ান অফ দ্য কি বলতে পারি আমরা ফেভার্স ফ্রম রিডিং হ্যাবিট। রিডিং হ্যাবিট যদি তোমার থাকে প্রিপোজিশন তুমি আন্দাজে পারবা, ট্রাস্ট মি। যাদের পক্ষে রিডিং পড়া সম্ভব, রিডিং পড়বা, সেটা পত্রিকা হোক, কোনো কিছু দেখে সাবটাইটেল পড়া হোক, ইংলিশ টেক্সট বই পড়া হোক, তুমি রিডিং পড়ো, দেখবা প্রিপোজিশন এগুলো তুমি আন্দাজে পেরে যাবে। আন্দাজে বলতে তোমার মুখেই তোমার বলে দিবে, তুমি যখন রিডিং পড়ছো না, সেন্টেন্স রিডিং পড়ে থাকলে কি আসবে, অটোমেটিক চলে আসবে, লাইক দিস অ্যাডজাসেন্ট টু, আমি বলতে চাই না সত্যি কথা, অটো চলে আসছে। এই দেখো অ্যাডজাসেন্ট টু, অ্যাডজাঙ্ক টু, অ্যাটাচ টু, ক্লিন টু, ক্লোজ টু, কন্টিজিয়াস টু, এডিয়ার টু লেগে থাকা। দেন উদাসীন অর্থে কি ইনডিফারেন্ট, অ্যাগেইন ইনডিফারেন্ট টু, ডিফ টু, ক্যালোস টু, তারপরে ইনডিফারেন্ট টু, ব্লাইন্ড টু, ইনসেন্সিবল টু, অ্যাপাথেটিক টু। দেন পরিচিতি, পরিচিত, ফ্যামিলিয়ার টু, ইন্ট্রোডিউস টু, নোন টু, স্ট্রেঞ্জ টু। তারপর দেখো যাত্রা করা, যাত্রা করা ইংলিশ ফর দিয়ে আসবে আমরা, বাউন্ড ফর, মেড ফর, লিভ ফর, স্টার্ট ফর লেখা আছে। ভীত, অ্যাফ্রেড অফ, দেখো ফিয়ারফুল অফ, অ্যাফ্রেড, অ্যাপ্রিহেন্সিভ অফ। আগ্রহ, লাইকিং মানে লাইকিং ফর, টেস্ট ফর, লাইকিং ফর, জেস্ট ফর, আগ্রহ থাকা। এবং দেখো উপযুক্ত, উপযুক্ত ইংলিশ কি, ওই যে ডিজার্ভিং অফ, ওয়ার্থি অফ, ডিজার্ভিং অফ, ওয়ার্থি অফ। এবং সেন্টেন্স সবগুলো বানাই রাখি না ভাই, এখানে যতগুলো কোয়েশ্চেন দেখবা সব আগের বছরগুলোতে প্রিভিয়াস কোয়েশ্চেন আন্দাজে লিখে নেই আমি। দ্যার ইজ নো রেমেডি ড্যাশ কোভিড-19, কোভিড-19 এর কোনো রেমেডি নাই, এটাই লেখা আছে। দেখো রেমেডি অর কিউর ফর, রেমেডি অর কিউর ফর, এখানে কিউর সাথে আবার অফ বসতে পারে। দেখো রনি হ্যাজ বিন কিউরড অফ হার ডিজিজ, হ্যাঁ, তাহলে দেখো এখানে হ্যাজ বিন কিউরড, কিউর শব্দের এখানে ভাব, দেখো এখানে দুটো পয়েন্ট আছে, দ্যার ইজ নো রেমেডি ফর কোভিড-19, আর এখানে রনি হ্যাজ বিন কিউরড, কিউরড, দেখো কিউরটা এখানে কি আছে, কিউর শব্দটা কিন্তু আকারে বসা আছে, এখানে কিউরে ফর ফরই বসবে, আমি বলছি কেন, কিউর শব্দটা এখানে ভার্ব আকারে বসা আছে, এটা বলতে চাইছি হ্যাজ বিন কিউরড, কেমন? তাহলে কিউর ফর, রেমেডি ফর, প্রতিকার, প্রত্যাশা করা, আশা করা, লং ফর, লেখো লং ফর, হি লং ফর ফেম, সব প্রিভিয়াস কোয়েশ্চেন। ক্রেভ ফর, ডিজায়ার ফর, লং ফর, হোপ ফর, উইশ ফর, ইয়ার্ন ফর, ভালো করে পড়ো, একই রকম দেখতে, একই রকম, দেখো অ্যাকিং টু, অ্যানালগাস টু, সিমিলার টু। তারপর নিমগ্ন, কেউ কোনো কাজে খুব ব্যস্ত, এটা বোঝাচ্ছে। দেখো হি ইজ এনগেজ ড্যাশ ইন ড্যাশ রাইটিং আবো, দেখো আমি কিন্তু ইন বলতে চাই না, অ্যাগেইন ইন চলে আসছে মুখে, অটোমেটিকলি চলে আসছে, হ্যাঁ। অ্যাবজর্বড ইন, প্লাঞ্জড ইন, এনগেজড ইন, বিজি ইন, অকুপাইড ইন, এনগ্রসড ইন, ইমার্জড ইন, কোনো কাজে কেউ খুব ব্যস্ত। যোগ করা, দেখো অ্যাপেন্ড টু, অ্যাটাচ টু, অ্যাড টু, অ্যাফিক্স টু, ক্রেডিট টু। তারপর রাজি হওয়া, রাজি হওয়া, দেখো অ্যাকসিড টু, অ্যাসেন্ট টু, কনসেন্ট টু। তারপর দেখো রাজি হওয়া বলতে আমরা তো দেখলাম ডাবল চলে আসছে, এই দেখো উত্তরাধিকার অর্থে আমরা দুটো প্রিপোজিশন বসাইতে পারি, অফ বসাইতে পারি, টু বসাইতে পারি, লেখা আছে। এটা কিন্তু উত্তর হেয়ার না, HEIR, এর উচ্চারণ কিন্তু এয়ার, এয়ার মানে উত্তরাধিকারী। তাহলে এয়ার অফ লিখবো, তারপর ব্যক্তি থাকলে এয়ার টু লিখবো, তারপর কোনো প্রপার্টি থাকলে, যেমন হি ইজ দ্য এয়ার অফ হিজ ফাদার, সে হলো তার পিতার উত্তরাধিকার, হিজ ফাদার কোন ব্যক্তি, ফলে আমরা অফ লিখলাম। আর হি ইজ দ্য এয়ার টু হিজ আঙ্কেলস প্রপার্টি, সে তার আঙ্কেলের সম্পত্তির উত্তরাধিকার। তাহলে দেখো হিজ আঙ্কেলস প্রপার্টি, এখানে কিন্তু আঙ্কেল বোঝাচ্ছে না, তার সম্পত্তি বোঝাচ্ছে। তাহলে আমরা এয়ার এর পর অফ লিখবো নাকি টু লিখবো? যদি ব্যক্তি থাকে আমরা অফ লিখবো, বস্তু থাকলে আমরা টু লিখবো, এটাই লেখা আছে ডিরেক্ট। তারপর আমি আর না বাড়াই, শেষ করে দিই ক্লাস। ফ্রিকুয়েন্টলি আস্ক কনফিউজিং সাম প্রিপোজিশন, এগুলো ভালো করে পড়বা, যেগুলো পরীক্ষা আসে ভেতরে পড়ে। 50টা কমন মিস্টেক্স ইন প্রিপোজিশন দেওয়া আছে তোমাদের জন্য, যেগুলো পরীক্ষা খুব আসে, এই সময় খুব ভেজাল করে, ইভেন নেটিভ স্পিকাররা এই প্রিপোজিশন গুলো ভুল করে থাকে, এগুলো একটু ভালো করে পড়বা। এখানে দেখবা মানে এই যে লেখা আছে ডোন্ট সে এবং সে, এমন মুডের লেখা আছে, এগুলো সব ভালো করে শেষ করে ফেলবে। এমন 50টা আছে, এগুলো শেষ করে ফেললে আমাদের প্রিপারেশন শীটটাও শেষ। আমি আবারও শেষ করবো এই কথাটা বলে যে আমি 2 ক্লাসের প্রিপারেশন শেষ করতে চাই নাই, আসলে 2 ক্লাসের প্রিপারেশন তোমরা কেমনে পড়তে হবে এই গাইডলাইনটা দিতে চেয়েছি। এই কথাটা বলতে চাই যে তুমি প্রিপারেশন এই পিডিএফটারে পরীক্ষার আগে 5-7 বার রিভিশন দিবা, এই টেন্ডেন্সিটা রাখো। প্লাস দয়া করে সেন্টেন্স ধরে প্রিপোজিশন পড়ো, সেন্টেন্সের উপর গুরুত্ব দাও ইন টার্মস অফ ভোকাবুলারি যদি ভালো করতে চাও। কেমন? তুমি যদি বাক্য পড়ো ভাই, কোনো গল্পের মতো করে কিছু পড়ো, ওই ভোকাবুলারিটা তোমার মাথায় অনেকদিন টিকে থাকবে।
তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।